হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেম মেজর 3 যে পেপার রয়েছে, সেই পেপার ভিত্তিক বা সেই সিলেবাস ভিত্তিক আর যে টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের যে অবদান রয়েছে, সেই অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা আমি বলে দিচ্ছি। এসকেবিউর আন্ডারে যারা যারা পড়ছো, তোমাদের এসকেবিউর আন্ডারে থার্ড সেমের কোর্স ফি রাখা হচ্ছে 599, ঠিক আছে? তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, ঠিক আছে? তাহলে আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার টপিক হচ্ছে বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের যে অবদান। সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা সংজ্ঞায় চলে যাই। কি বলছে বাংলা নাটকের, দেখো বলা হচ্ছে যে বাংলা নাটকের ইতিহাসে দীনবন্ধু মিত্র, সালটা বলা হচ্ছে 1830 থেকে 1873। এই যে সময়টা এখানে আমরা দেখতে পারবো, তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ পৃথিবীদ। মানে সে তৎকালীন সময় যে সমস্ত নাট্যকার ছিলেন তাদের থেকে কিন্তু ভিন্ন ছিলেন এই দীনবন্ধু মিত্র। দেখো কি বলছে, তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান কিন্তু তিনি রেখে গেছেন নাট্য সাহিত্যের মধ্যে। তাও কি বলছে, তার রচিত নাটকগুলি শুধু সাহিত্য রসের দিক থেকে নয়, সমাজ জাগরণ ও জনসচেতনার ক্ষেত্রেও এক বিশেষ ভূমিকা কিন্তু পালন করেছিল। শুধুমাত্র নাটকের দিক থেকে তা কিন্তু আমরা বলতে পারবো না। সমাজ যে সংস্কার রয়েছে এবং বিভিন্ন দিকগুলো যে রয়েছে জনসচেতনতার যে ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার নাটকগুলি। তো কি বলছে, নিচে তারই অবদান বিস্তারিতভাবে আলোচনা করছি আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। প্রথমে চলে যাচ্ছে, দেখো কি বলছে, দীনবন্ধু মিত্র ছিলেন বাংলা নাট্য সাহিত্যের প্রথম যুগের অন্যতম প্রধান সামাজিক নাট্যকার। তিনি সমাজের অন্ধকার দিক, দুর্নীতি, শোষণ, অমানবিকতার বিরুদ্ধে নাটক লিখেছেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি তিনি বাংলা নাট্য সাহিত্যে একজন গুরুত্বপূর্ণ নাট্যকার ছিলেন এবং আমরা দেখতে পারবো তিনি বিভিন্ন বিষয়, যেমন সমাজে যে কুসংস্কারগুলো রয়েছে, দুর্নীতিগুলো রয়েছে, সেগুলো মুছে ফেলার জন্য বা সেগুলো মুছে ফেলার সচেষ্টায় কিন্তু তিনি তার নাট্যকার যে নাটকগুলি রয়েছে সেগুলো কিন্তু লিখেছেন। পরে কি বলছে যে তার নাটকে জীবনের বাস্তব ছবি পাওয়া যায়, যা নাটককে শুধু বিনোদন নয়, শিক্ষণীয় ও জাগরণমূলক কিন্তু করে তোলে। আমরা দেখবো বাস্তব যে ছবিগুলো রয়েছে সেই তৎকালীন সময়, সেগুলো কিন্তু ফুটে তোলে, যার মাধ্যমে আমরা দেখবো নাটক শুধুমাত্র একটা বিনোদন নয়, সেটা কিন্তু শিক্ষণীয় জাগরণমূলক বিষয় কিন্তু হয়ে ওঠে। দেখো পরের পয়েন্টে কি বলছে সেটা আমরা দেখে নিই। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নীল দর্পণ। আমরা দেখেছি তার বিখ্যাত একটা নাটক রয়েছে নীল দর্পণ, যেখানে নীল চাষি যে রয়েছে তাদের সম্পর্কে বলা হয়েছে, এটা আমরা শুনেছি ইতিহাসের মধ্যে। দেখো কি বলা হচ্ছে যে বাংলা নাটকের ইতিহাসে নীল দর্পণ এক মাইল ফলক। এই যে নাটকটা রয়েছে নীল দর্পণ, যে নাটকটা রয়েছে, এটা কিন্তু একটা মাইল ফলক বলা হয় বাংলা নাটকের ইতিহাসে। তাহলে কি বলছে, এতে তিনি বাংলার কৃষকদের ওপর যে নীলকর সাহেবদের অমানবিক অত্যাচার এর ছবি কিন্তু এঁকেছেন। একটুক্ষণ আগে আমি শুরুতেই বললাম যে বাংলায় যে যারা কৃষকরা ছিল বা যারা চাষিরা ছিল, তাদের ওপর নীলকর সাহেবরা যে অত্যাচার করতো সেই তৎকালীন সময় একটা গুরুত্বপূর্ণ বাস্তব যে সমস্যা ছিল সেটা কিন্তু তুলে ধরেছিল তিনি এই নীল দর্পণ নাটকটির মধ্যে। এটা কিন্তু একটা মাইল ফলক বলা হচ্ছে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসের মধ্যে, ঠিক আছে? তারপর কি বলছে, নাটকটি শুধু সাহিত্য নয়, সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক আন্দোলনের অনুপ্রেরণায় আমরা দেখবো রাজনৈতিক আর সামাজিক আন্দোলনের অনুপ্রেরণা কিন্তু দেয়। মানে সমস্ত, শুধুমাত্র আমরা দেখতে পারবো এটা যে একটা নাটক বা একটা সাহিত্য তা নয়, সে তৎকালীন ভারতবর্ষে বিভিন্ন যে রাজনৈতিক আর সামাজিক আন্দোলনগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনুপ্রেরণা জাগিয়েছিল এই নীল দর্পণ নাটকটি, ঠিক আছে? দেখো পরে কি বলছে, ইংরেজ শাসক গোষ্ঠীর অমানবিক রূপ উন্মোচিত হওয়ায় নাটকটি ইংরেজদের ক্ষোভের কারণ হয়েছিল এবং বিদেশ
বিদেশ আলোড়নে তুলেছিলেন। আমরা দেখবো এই নাটকটি যেহেতু ব্রিটিশ সরকার যে ছিল তৎকালীন সময় তাদের বিরুদ্ধে হয়, তাদের কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল এই নীলদর্পণ নাটকটির বিরুদ্ধে। এবং আমরা দেখব বিদেশেও কিন্তু এর আলোড়ন, মানে এই নাটকটি যে রয়েছে নীলদর্পণ যে নাটকটা, এর আলোড়ন কিন্তু তৈরি করেছিলেন, যেই কারণে এটাকে বলা হচ্ছে বাংলা নাটকের সাহিত্যে কিন্তু একটা মাইলফলক। ঠিক আছে, দেখো পরে কি বলছে, পরের পয়েন্টে আমরা চলে আসি। অন্যান্য নাটক, নীলদর্পণ ছাড়াও তিনি রচনা করেন নীতি কীর্তন, তার সঙ্গে সধবার একাদশী, এই সমস্ত কিন্তু তিনি রচনা করেছিলেন। সধবার একাদশী, বিধবা বিবাহ, এই সমস্ত বিষয়, তার সঙ্গে কমলাকান্তের দপ্তর প্রভৃতি নাটক তিনি কিন্তু রচনা করেন। তাহলে আমরা দেখতে পারবো শুধুমাত্র নীলদর্পণ না, আরো বিখ্যাত বিখ্যাত বিভিন্ন নাটকগুলি কিন্তু তিনি রচনা করেছেন। বলেছে এই সমস্ত নাটকে তিনি নারী শিক্ষা, বিধবা বিবাহ, সমাজ সংস্কার, কুসংস্কার বিরোধিতা করেন। নাম দেখে আমরা বুঝতে পারছি সেই তৎকালীন সময় বিধবা বিবাহ যে ছিল, তার সঙ্গে বিভিন্ন সমাজ সংস্কারমূলক যে বিষয়গুলো সেগুলো কিন্তু তুলে ধরেছেন তিনি এই নাটকটির মধ্যে। ঠিক আছে, দেখো 4 নম্বর পয়েন্টে কি বলছে, নাট্যরূপ আর ভাষা। এখানে বলা হচ্ছে তার নাটকগুলি ভাষা সহজ ছিল, তার সঙ্গে প্রাঞ্জল এবং বাস্তবসম্মত, যা গ্রামীণ কৃষক থেকে শহরের শিক্ষিত যুবক সবাইকে তিনি নাটকের চরিত্রে জীবন্ত করে তুলেছিলেন। আমরা দেখব তার যে নাটকগুলো ছিল সেগুলো সহজ ভাষা ছিল, তার সঙ্গে প্রাঞ্জল এবং বাস্তবসম্মত বিষয় কিন্তু ছিল, যা আমরা দেখতে পারবো শুধুমাত্র গ্রামীণ কৃষক নয়, সেখান থেকে শুরু করে শহরে যে যুবক রয়েছে তাদের একটা জীবন্ত শিক্ষা কিন্তু দান করেছে তার নাটকগুলি। ঠিক আছে, দেখো ফলে কি বলছে, নাটক সাধারণ মানুষের বোধগম্য জনপ্রিয় হয়ে উঠেছিল, যার ফলে আমরা দেখবো ভাষা সহজ হয়, সাধারণ মানুষের ফলেও কিন্তু সেটা বোধগম্য হয়েছিল, তারা পাঠ করতে তাদের কিন্তু সুবিধা হয়েছিল। ঠিক আছে, দেখো পরে কি বলছে, পরের পয়েন্টে বলছে সমাজ সংস্কারের ভূমিকা। আমরা দেখবো এই যে নাটকটা রয়েছে বা তার বিভিন্ন নাটকগুলো যে রয়েছে, সেই নাটকের মাধ্যমে তিনি যে সামাজিক অসঙ্গতি ও অন্যায়কে তুলে ধরেছিলেন তা সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমরা দেখতে পারবো তিনি যে সমস্ত নাটকগুলি তুলেছিলেন, বিভিন্ন সমাজ সংস্কারমূলক যে নাটকগুলি রয়েছে তার সঙ্গে কিন্তু একটা যুক্ত হয়ে যায় তার বিভিন্ন নাটকগুলি। ঠিক আছে, পরে কি বলছে, তার রচনা মানুষকে প্রতিবাদে উদ্বুদ্ধ করেছিলেন এবং জাতীয় চেতনা জাগিয়ে তুলেছিলেন। তার বিভিন্ন রচনাগুলো মানুষকে কি করেছিল, উদ্বুদ্ধ করেছিল, আর জাতীয় চেতনা কিন্তু সাধারণ মানুষের মধ্যে জাগিয়ে তুলেছিল। তো সব শেষে সারসংক্ষেপ বলতে, উপসংহারে আমরা বলতে পারি, দীনবন্ধু মিত্র বাংলা নাটককে কেবল মঞ্চসজ্জার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং তা সমাজ চেতনার শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তুলেছিলেন। এবং বিশেষ করে নীলদর্পণ, একটুক্ষণ আগে আলোচনা করলাম নীলদর্পণ নাটকটা সম্পর্কে, সেই নীলদর্পণ নাটকের মাধ্যমে তিনি কৃষক জীবনে যে দুঃখ কষ্ট, নিপীড়ন এবং শোষণের চিত্র কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের বীজ বপন করেছিলেন। তাই তাকে যথার্থ অর্থে বাংলা সামাজিক নাটকে পৃথিকত ও জনসচেতনতার নাট্যকার কিন্তু বলা যায়। আমরা দেখতে পাচ্ছি তাহলে নাট্য সাহিত্যে তার কতটা অবদান রয়েছে। তিনি কিন্তু ভিন্ন ধরনের নাটক কিন্তু লিখেছিলেন সেই তৎকালীন সময় বাস্তব সমস্যাগুলোকে কেন্দ্র করে। ঠিক আছে, তো আজকে দীনবন্ধু মিত্রের যে নাটকগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা আমার এতটুকুন ছিল। ক্লাসে ইনফরমেশন নিয়ে কিন্তু আমি তোমাদের শুরুতেই আলোচনা করে দিয়েছি। আজকের ভিডিওর আলোচনা এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।